নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। বিজেপি জাতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারছে না, বহু জায়গায় সভাপতিই নেই। এই রাজ্যে অবশ্য শ্রমিক ভট্টাচার্যকে তারা সভাপতি নির্বাচন করেছে, কোট আনকোট নির্বাচন করেছে। সে অবশ্য ঢাল তলোয়ারির একটা নিধিরাম সর্দার, এছাড়া তাকে আর কিছু বলা যায় না। তার কোনো রাজ্য কমিটিই নেই, জেলা মন্ডল কমিটিও আধা খেছড়া হয়ে পড়ে আছে। আরএসএস এর চাপ ৭৫ পার হলেই মোদীকে অবসর নিতে হবে। SIR মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে শরিক দলের মধ্যেই ক্ষোভ দানা বেঁধেছে। বিরোধীদের চাপে সংসদে নাভিশ্বাস অপারেশন সিন্দুর নিয়ে, SIR নিয়ে। আমেরিকা ভারতীয় পণ্যের লাগামহীন শুল্ক বসিয়ে রপ্তানি বাণিজ্যকে প্রায় শেষ করে দিয়েছে। দেশে নতুন করে কেউ কারখানা গড়তে আসছে না মোদিজির এত বিদেশ সফরের পরে। মূল্যবৃদ্ধি এমন জায়গায় পৌঁছে গিয়েছে, মধ্যবিত্তের প্রাণান্তকর অবস্থা। এখন আর সব চাঙ্গাসি নেই। দেশের অর্থনীতি 14% রয়েছে সাধারণ মানুষের হাতে, আর 86% চলে গিয়েছে বড় বড় গুজরাটি পুঁজিপতিদের কাছে। সরকার যত পরিষেবা দেয় তার চেয়ে বেশি দেয় মোদির মুখমণ্ডল সহ বিরাট বিরাট বিজ্ঞাপন। টেলিভিশনের এক পেশে লাগাতার প্রচার, বিচার ব্যবস্থার একাংশের শাসকের পায়ে ঝুঁকে পড়া, সব মিলিয়ে শাসক দল বিজেপির অবস্থা কিন্তু এই মুহূর্তে ভীষণ সঙ্গীন। তার মধ্যে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের ভোট চুরি নিয়ে কি অ্যাটম বোমা ফাটাবেন তা আজকের এই প্রবচন রেকর্ড যখন করছি আমরা, সেই মুহূর্ত পর্যন্ত এখনো জানতে পারিনি। বিরোধী জোট ইন্ডিয়া SIR অপারেশন সিন্দুর নিয়ে রীতিমতো আষ্টে পৃষ্ঠে গিলে ফেলেছে বা ঘিরে ফেলেছে বিজেপিকে। আবার সারা দেশে পথে নামতে চাইছে তারা একসাথে। সামনেই 5 রাজ্যের বিধানসভা নির্বাচন। বিরোধীদের হাতে একাধিক ইস্যু থাকলেও বিজেপিকে কার্যত ইস্যুহীন, দিশাহারা লাগছে। হিন্দুত্ব মানুষ আর নিচ্ছে না। অপারেশন সিন্দুরের পরে অবশ্য ঘর ঘর সিন্দুর পৌঁছানোর একটা একটা দেশপ্রেমের ভাবাবেগ তৈরির চেষ্টা করেছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাতেই ঘর ঘর সিন্দুর পৌঁছানোর প্রকল্প থেকে সরে আসতে হয়েছে বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিঁদুর তো মহিলারা তাঁদের স্বামীদের কাছ থেকেই নিয়ে থাকেন, তাহলে বিজেপির লোকজন মহিলাদের সিঁদুর কেন দিতে যাবে? ব্যাস, সব ঘেটে ঘ। তারপরে যারা মহিলাদের এইসব ঘটনার পরেও যারা মহিলাদের সিঁদুর দিতে গিয়েছিলেন, প্রত্যেকেই মার খেতে খেতে প্রায় বেঁচে ফিরেছেন দেশের মহিলাদের কাছ থেকে। সেই ভিডিও বা সেই ক্লিপিংগুলো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। পুলওয়ামার পরেও যে দেশপ্রেমের জিগির তোলা গিয়েছিল, পেহেলগাঁওয়ের পরে তা কিছুতেই তোলা যায়নি। পাপা ট্রাম্প ওয়ার রূপওয়াদি, পাপা ট্রাম্প নে ওয়ার রূপওয়াদি। উপযাচক হয়ে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করে দেওয়ায় এবং মোদী সরকার তার নতমস্তকে মেনে নেওয়ায় দেশের মানুষ নিজেদের অপমানিত বোধ করছেন। সেনারা হতাশ হয়েছেন। এবার মোদী শাহ জুটিকে এইসব থেকে দৃষ্টি ঘোরাতে হবে। তাই বিভিন্ন রাজ্যে, বিশেষত ডাবল ইঞ্জিনের রাজ্যগুলো যেখানে আছে, সেখানে বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে উৎখাতের প্রয়োজন হয়ে পড়েছে। দিল্লি পুলিশকে দিয়ে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে চালাতে হচ্ছে। সারা পৃথিবীতে 25 কোটি লোক বাংলায় কথা বলেন। ইংল্যান্ডের মতো দেশেও বাংলা হচ্ছে দ্বিতীয় ভাষার মর্যাদা পায়। পাশের দেশ পড়শি দেশ, আমাদের ভগ্নী প্রতিম দেশ বাংলাদেশের একমাত্র ভাষা হচ্ছে বাংলা। আর এক উজবুক আছে, বিজেপির IT সেলের মাথা অমিত মালবিয়া, যিনি ফেক পোস্ট করে মিথ্যাচার করে থাকেন নিয়মিত। তিনি আবার এক কাঠি ওপরে গিয়ে বলছেন বাংলা নাকি কোনো ভাষাই না। এত বড় একজন মূর্খ কিভাবে দেশের বৃহত্তম দলের IT সেলের শাখার মাথা হয়ে বসেন আমি জানি না। তবে এই কথার সঙ্গে তৃণমূল, DMK, CPM এর তরফে ধেয়ে এসেছে তীব্র প্রতিবাদ। বিজেপি নেতা এবং ওদের IT সেলের বিজেপির যিনি দেখভাল করেন, যে অমিত মালব্য, তিনি আজকে একটা টুইট করে হাস্যকর কথা বলেছেন বাংলা ভাষা বলে কোনো নাকি ভাষা নেই। বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, এরকম একটা অদ্ভুত আবিষ্কার তো ভাবা যায় না। এই বিজেপির পক্ষেই করা সম্ভব। তো তার পক্ষে তিনি যুক্তি দিয়েছেন যে উনি বলেছেন, উনি আসলে বলতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গের ভাষা এবং বাংলাদেশের বাংলা দুটো আলাদা।
উনি সিলেটের ভাষার উদাহরণ দিয়েছেন, বলেছেন সিলেটের ভাষার সঙ্গে কলকাতার ভাষার কোনো মিল নেই, ঠিকই নেই, কিন্তু সিলেটের ভাষার সঙ্গে চট্টগ্রামেরও ভাষার কোনো মিল নেই, চট্টগ্রামের ভাষার সঙ্গে ফরিদপুরের বাংলার কোনো মিল নেই, ফরিদপুরের বাংলার সঙ্গে বরিশালের বাংলার কোনো মিল নেই, বরিশালের বাংলার সঙ্গে আবার ঢাকার ভাষার কোনো মিল নেই, আবার ওল্ড ঢাকায় একটা আলাদা ডায়ালেক্ট ব্যবহার করা হয়। এগুলো সবই হচ্ছে উপভাষা, এবং এদের প্রত্যেকের মাথা হচ্ছে বাংলা। যেমন কিনা আমরা কলকাতার বাঙালিরা যে বাংলাটা বলি, এটা বাংলা, যেটা কলকাতার বাংলা নয়, এটা কৃষ্ণনগরের ডায়ালেক্ট, কৃষ্ণনগরী ভাষা আমরা বলি। ঠিক একইভাবে কৃষ্ণনগরের যে বাংলা, তার থেকে আবার পুরুলিয়ার বাংলা আলাদা, পুরুলিয়ার বাংলা থেকে আবার বর্ধমানের বাংলা আলাদা, বর্ধমানের বাংলা থেকে আবার বাঁকুড়ার বাংলা আলাদা। কিন্তু এই বাঁকুড়ার বাংলা বা চট্টগ্রামের বাংলা, সিলেটের বাংলা বা পুরুলিয়ার বাংলা, ঢাকার বাংলা বা কলকাতার বাংলা, এই যে সব অজস্র উপভাষা, এর একটাই মা, তার নাম বাংলা ভাষা। তা এই কারণে ডায়ালেক্ট আছে বলে যদি বাংলা ভাষা ভাষা না হয়, তাহলে তো হিন্দিও কোনো ভাষা নয়, কারণ হিন্দিরও অজস্র ডায়ালেক্ট, হিন্দি বলে তো কোনো অবিমিশ্র কোনো ভাষা নেই। ভোজপুরির যে হিন্দি, ভোজপুরি যে ডায়ালেক্ট, তার সঙ্গে কি বিদর্ভর যে ডায়ালেক্ট, তার কোনো মিল আছে? বিদর্ভী হিন্দি, মৈথিলি হিন্দি, বুন্দেলি হিন্দি, ব্রজবাসী হিন্দি, হরিয়ানভি হিন্দি, প্রত্যেকটা আলাদা আলাদা ডায়ালেক্ট। হরিয়ানার যে হিন্দি, তার সঙ্গে বিহারের হিন্দির মিল আছে নাকি? বিহারের যে হিন্দি, তার সঙ্গে মহারাষ্ট্রের হিন্দির কোনো মিল আছে নাকি? প্রত্যেকটা আলাদা আলাদা ডায়ালেক্ট। এই যে মালব্য, আমি মালব্য, এই শব্দটা এসে মালব থেকে। এই মালব শব্দটা, এই মালব যে জায়গাটা, এটা এখন কোথায়? এটা এখন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, অর্থাৎ আগে যাকে বলা হতো যুক্তপ্রদেশ, তার একটা অংশ। যেমন যেমন কিনা আসাম, তার নাম ছিল প্রাগজ্যোতিষপুর, আলাদা ডায়ালেক্ট। যেমন কিনা পাঞ্চাল, যেটা এখন উত্তরপ্রদেশের একটা অংশ, যে যার পাঞ্চালের রাজা ছিলেন দ্রুপদ, তার মেয়ে ছিলেন পাঞ্চালী, মানে দ্রৌপদী। যেমন কিনা মধ্যপ্রদেশ, মোটো মাদ্রাজ নয়, যার রাজা ছিলেন শল্য, সেটা হচ্ছে পাঞ্জাবের একটা জায়গা। তো এরা প্রত্যেকেই একই সঙ্গে আলাদা আলাদা যে ভাষাটা বলতেন, সেটা হচ্ছে তার মূল ভাষা হচ্ছে ইন্দো এরিয়ান ভাষা। সেখান থেকেই বাংলা বেরিয়েছে, তামিল বেরিয়েছে, অসমিয়া বেরিয়েছে, ওড়িয়া বেরিয়েছে, হিন্দিও বেরিয়েছে। তো হিন্দিরও এতগুলো উপভাষা আছে বলে আমরা কি বলবো হিন্দি কোনো ভাষা নয়? এ বলতে পারি নাকি? এ বিজেপি বলতে পারে বাংলা বলে কোনো ভাষা নেই। তো আমি বলি কি, এই যে অমিত মালব্য, আপনি জেনে রাখুন, এই যে মালব, এই মালবের রাজা ছিলেন দেবগুপ্ত। তিনি বঙ্গের রাজা শশাঙ্ক, তার কাছে যুদ্ধে হেরে গিয়ে সন্ধি চুক্তিতে সই করেছিলেন, স্বাক্ষর করেছিলেন। তা এই শশাঙ্ক এবং দেবগুপ্ত যে তাদের যে জোট, সেই জোটটা ছিল সেই সময়কার তৎকালীন ভারতবর্ষে একটা অপ্রতিরোধ্য, এবং বাংলার শশাঙ্ক তার নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক যেমনভাবে এখন আগামী দিনে এই বাংলা ভাষা তার আন্দোলন নিয়ে, তার জাতিগত অস্তিত্ব নিয়ে, যে বাংলার উপর যে জেনোসাইড করার পরিকল্পনা আপনারা বাংলার এবং বাঙালির সঙ্গে করেছেন, তার বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশকে জবাব দিতে হবে যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। যে ভাষায় এখন আমরা কথা বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাষায় কবিতা লিখেছেন, গান লিখেছেন, সত্যজিৎ রায় যে ভাষায় সিনেমা বানিয়ে ভারতকে অস্কার এনে দিয়েছেন, সেটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এসে যে ভাষা বলার চেষ্টা করেন, চোলাই চোলাই বাজবে জয়ের বেদি বলে, সেটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। দিল্লি পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে তারা প্রত্যেকে বাইরে থেকে ভারতে এসছে, তাদের প্রত্যেকের ডকুমেন্ট জাল, তর্কের খাতিরে যদি ধরেও নিই, তা বলে বাংলা ভাষায় লেখা কতগুলো কাগজকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজের যে তকমা দিল দিল্লি পুলিশ, এর পেছনে যুক্তি কি, এর পেছনে ব্যাখ্যাটা কি? এবং দেখুন, আমাদেরকে এই প্রশ্ন করতেই হবে। তাই তো বেশ, তো তাই যদি হয়ে থাকে, যদি কতগুলো জার্মান ভাষায় লেখা কাগজ পেত, কোথায় পাঠাতো অনুবাদ করতে? হয়তো ম্যাক্স মুলার ভবনে পাঠাতো। যদি ফ্রেঞ্চ ভাষায় লেখা কাগজ পেত, কোথায় পাঠাতো অনুবাদ করতে? হয়তো আলিয়াস ভাষাতে পাঠাতো। তো বাংলায় লেখা কতগুলো কাগজ পেয়ে যদি এটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, বাংলাদেশ হাই কমিশনে পাঠাতে পারতো। পশ্চিমবাংলার সরকারের একটা দপ্তরে পাঠাতে গেল কেন? তার মানে দিল্লি পুলিশও জানে যে ভাষার কাগজ ওরা পেয়েছে সেটা পশ্চিমবাংলার ভাষা। বাংলায় মানুষ ওই ভাষায় কথা বলেন, ত্রিপুরার মানুষ ওই ভাষায় কথা বলেন, আসাম থেকে শুরু করে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে ছত্তিশগড়ের বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে এমনকি দিল্লির বহু এলাকায় মানুষ ওই ভাষায় কথা বলেন। ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি
যে ভাষায় কথা বলা হয় সেই ভাষা, সেইটাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে যে তকমা দিল দিল্লি পুলিশ, আমাদেরকে দেখুন প্রশ্নটা এখানে না খালি একটা ঘটনার নয়। মুশকিল হচ্ছে দিল্লি পুলিশে যারা চাকরি করে, যারা কাজ করে, তারা আমরা জানি তারা বেশিরভাগই হয় দিল্লির অথবা পাশের ওই নয়ডা, গাজিয়াবাদ, মানে ওই হরিয়ানা বা পশ্চিম উত্তরপ্রদেশের ওইসব এলাকা থেকে লোকেরা এসে দিল্লি পুলিশে চাকরি করে। মুশকিলটা হচ্ছে এই সমস্ত এলাকায় দশকের পর দশক এরা এই জেনে এসছে যে হিন্দি ভারতের জাতীয় ভাষা। এই মিথ্যেটাই এদেরকে বোঝানো হয়েছে, শেখানো হয়েছে যে হিন্দি হচ্ছে ভারতের জাতীয় ভাষা, এটা হিন্দি, হিন্দুস্তানের দেশ, যারা হিন্দিতে কথা বলে দেশটা তাদের, আর আমরা যারা বাংলায় কথা বলি, যারা তামিলে কথা বলি, তেলেগুতে কথা বলি, উড়িয়ায় কথা বলি, তারা হচ্ছে ওদের দয়ায় ভারতে আছি। সুতরাং এই যে বিজেপি আরএসএস এর এই যে একটা দর্শন, যে দর্শনে ওরা বছরের পর বছর, দশকের পর দশক বিভিন্ন এলাকার মানুষকে বুঝিয়েছে, লালিত পালিত করেছে, এখন তার বহিঃপ্রকাশ ঘটে যায় এই ধরনের আচরণের মধ্যে দিয়ে। কিন্তু এদেরকে বোঝানোর সময় এসে গেছে যে না, হিন্দি ভারতের জাতীয় ভাষা নয়, রাষ্ট্রীয় ভাষা নয়, আমরা কেউ হিন্দি ভাষার দয়ায় ভারতে থাকছি না। যে হিন্দি, হিন্দুস্তানের কথা ওরা বলে, তার পাল্টা ভারতের প্রতিটা ভাষা, হয় প্রতিটা ভাষা আঞ্চলিক অথবা প্রতিটা ভাষা জাতীয় ভাষা। ভারতের ভাষা যতটা হিন্দি, যতটা তামিল, ততটা তেলেগু, ততটা মারাঠি, ততটা গুজরাটি, ততটা অহমিয়া, ততটা বাংলা। আমরা সমান অধিকারে, সমান সম্মানে ভারতের নাগরিক। আর এই যে কাজ দিল্লির পুলিশ করেছে, বিজেপি নেতাদের কাছেও আমরা আবেদন করছি, যদি আপনাদের যারা পশ্চিমবাংলার বিজেপি নেতা আছে, যদি এতটুকু মান সম্মান বলে কিছু থেকে থাকে, যদি এতটুকু মেরুদণ্ড বলে কিছু থেকে থাকে, তাহলে ক্ষমতা থাকলে আপনার দিল্লির প্রভুদের কাছে এর জবাব চান। যদি জবাব না চাইতে পেরেছেন, তাহলে বাংলার মাটি আপনাদেরকে ক্ষমা করবে না। যদি এতটুকু আত্মমর্যাদা বলে কিছু থেকে থাকে, তাহলে নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে, নিজের মায়ের ভাষার মুখের দিকে তাকিয়ে ক্ষমা চান। আজকে যে কাজটা এরা করেছে, আমাদের মাথায় রাখতে হবে খালি এটা আজকের একটা ঘটনা নয়। এর আগে কখনো কৈলাস বিজয়বর্গী বলছে যে কিছু লোককে আমি দেখলাম লেবারের কাজ করছে, তারা বাংলায় কথা বলছে আর চিঁড়ে খাচ্ছে, মানে বুঝে গেলাম ওরা বাংলাদেশি। কখনো পরেশ রাওয়াল, বিজেপির আর এক এমপি, বলে ওরা মাছ খায়, তার মানে ওরা বাংলাদেশি। সুতরাং এই যে দিনের পর দিন এই যে ঘটনাগুলো ঘটেছে ভারতে, একটা বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি দিনের পর দিন। তার হচ্ছে এই সব ঘটনার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আজকে নতুন করে একটা ঘটনা আমাদের সামনে আসলো। কিন্তু বিজেপি যতই চাক না কেন, আরএসএস যতই মনে করুক না কেন, এই দেশটা হিন্দুস্তানের দেশ হবে না। ভারত একটা মানে সমস্ত জাতি ধর্মের মানুষকে নিয়ে, সব ভাষার মানুষকে নিয়ে দেশ আছে, থাকবে। ভারতের মধ্যে দাঁড়িয়ে বাংলা ভাষার এই অপমানের বিরুদ্ধে আমরা দলমত নির্বিশেষে আবেদন করছি, সমস্ত মানুষের কাছে আপনারা গর্জে উঠুন। যখন আর হিন্দুর সাথে মুসলমানকে লড়িয়ে দেওয়া যাচ্ছে না, তখন ভাষার সাথে ভাষাকে লড়িয়ে ভোট চুরি, মূল্যবৃদ্ধি, অপারেশন সিন্দুর নিয়ে ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতি, এসব থেকে দেশের মানুষের মুখ ঘোরাতে চাইছে মোদি সাহেরা। কিন্তু মোদি সাহেরা বাঙালি ভাষার মর্যাদা রক্ষার জন্য ঢাকা বা শিলচরের লড়াইয়ের কথা মনে হয় ইতিহাস বইতে পড়েনি। ভাষার ওপর আক্রমণ হলে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই, সিপিআই, আরএসপি, যে যাই দল করুন না কেন, বাংলা ভাষার মর্যাদা রাখতে রাজনীতি ভুলে সবাই পথে নেমে প্রতিবাদ, প্রতিরোধ করবেই। ডিএমকে নেতা স্ট্যালিন পর্যন্ত এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। ভাষার সাথে ভাষাকে লড়িয়ে দেওয়ার এই দুর্বুদ্ধিগ্রস্ত বিজেপির বিরুদ্ধে সরব হতে চলেছে একে একে সমস্ত বিজেপি বিরোধী রাজ্যগুলো। সব মিলিয়ে যথেষ্ট ব্যাকফুটে 56 ইঞ্চির ছাতিওয়ালা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। মোদি সাহের এই প্ল্যান এ ফেল হলে তারা কিন্তু প্ল্যান বি রেডি করে রেখেছে। প্ল্যান এ হচ্ছে ভাষার সাথে ভাষার লড়াই করা। প্ল্যান বিটা কি? প্ল্যান বি হচ্ছে উচ্চ বর্ণ নিম্ন বর্ণের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া। এইটা করতে তারা প্রস্তুত হয়ে পড়েছে। কিন্তু সেই ফাঁদে পা দেবে কি ভারতবাসী? বাংলা ইস্যুটা সার্বজনীন না হলেও, সমস্ত দেশের সবাইকে প্রভাবিত না করলেও, দলিত বনাম উচ্চবর্ণের ইস্যুটা কিন্তু মারাত্মক সেন্সিটিভ। গো বলায় এর ব্যাপক প্রভাব পড়লেও পড়তে পারে। আর বাংলা ভাষা বাঙালিকে লাগাতার অপমান, অসম্মানের কারণ ছিল একটাই, 26-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে থাকা বাঙালিদের খেপিয়ে দেওয়া, যাতে
অন্য রাজ্যে, অন্য যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে বাঙালিকে তাড়ালে, উৎখাত করলে, এ রাজ্যেও যদি প্রায় 2 কোটি অবাঙালির উপর অত্যাচার শুরু করে বাঙালিরা, এবং তাতে যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেই অজুহাতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে চেয়েছিল তারা। এই ধান্দাতেই ছিল বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই গুড়েও বালি ঢেলে দিয়েছেন। তিনি বলেই দিয়েছেন যে অন্য ভাষাভাষীর লোকজনকে আমরা ভালোবাসি, সম্মান করি, কিন্তু বাঙালির উপর আক্রমণ হলে, বাংলা ভাষার উপর আক্রমণ হলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। কিছু অত্যুৎসাহী সংগঠন, কিছু তৃণমূলী অবাঙালি পেটাও অভিযানের কামনা বাসনা এক নিমেষেই শেষ করে দিয়েছে মুখ্যমন্ত্রী। এটাই তার রাজনৈতিক দূরদর্শিতা, এটাই তার প্রাজ্ঞতা, এটাই তার রাজনৈতিক অভিজ্ঞতা। এবারেও মমতা ব্যানার্জির কাছে রীতিমতো 6টা গোল খেয়ে তামাম বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ঘরে ঢুকে গেছে। আমরা আশঙ্কা করছি, এটা আমাদের আশঙ্কা, এই খেলায় হেরে গেলেও বিজেপি তার প্ল্যান বি নিয়ে নতুন খেলা শুরু করবেই। দলিত বনাম উচ্চ বর্ণের মধ্যে লড়াই লাগিয়ে আসন্ন 5 বিধানসভা যে নির্বাচন আছে তার দখলের একটা মরিয়া চেষ্টা তারা করবেই। একমাত্র আসাম ছাড়া অন্য রাজ্যগুলোতে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রায় শূন্য। তাই দেশ জুড়ে এমন কিছু একটা তারা করতে চাইছে যাতে দেশের মানুষকে আড়াআড়ি ভাগে, 2 ভাগে ভেঙে দেওয়া যায়। আর ওই ব্রিটিশদের মতো, ব্রিটিশদের রুল কি ছিল? ডিভাইড অ্যান্ড রুল। সেই ডিভাইড অ্যান্ড রুল করে তারা যেন ক্ষমতায় টিকে যায়। কিন্তু খিদের জ্বালা সবচেয়ে বড় জ্বালা। যখন ঘরে অভুক্ত শিশু খিদের যন্ত্রণায় কাঁদে, অর্থের অভাবে যখন সেই শিশুর চিকিৎসা করাতে পারেন না বাবা মায়েরা, তখন কে ব্রাহ্মণ, কে রাজপুত, কে ক্ষত্রিয়, কে শূদ্র, আর কে হিন্দু, কে মুসলমান, তা কেউ দেখে না। তারা পথে নেমে ঘাড় ধরে রাজাকে টেনে হিচড়ে নামায়। ইতিহাস বলছে এই কথা। এই দেশের মোট সম্পদের 86% ওই রাজা আর তার সাঙ্গপাঙ্গদের কাছে কুক্ষিগত করে রাখা আছে, আর বাকি 14% রয়েছে আমার আপনার মতন 140 কোটি মানুষের কাছে, যাদের রাতের ঘুম উড়ে যায় আগামী দিনগুলো কিভাবে চলবে ভেবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিভাবে কাটবে ভেবে। তারা কিন্তু এবার রুখে দাঁড়াবে। ইতিমধ্যে এই দেশের 60% মানুষ রাজার এই দুরভিসন্ধি কিন্তু ধরে ফেলেছে। সেই দিন আর বেশি দূরে নেই যেদিন আরো অন্তত 10% মানুষ রাজার এই 10 লাখি পোশাক, দেশে বিদেশে ঘুরে বেড়ানো, 850 কোটির প্লেন কিনে ফেলা, দেশের মানুষের মুখে 5 কিলো আনাজ ছুড়ে দিয়ে বিলাস ব্যাসনে কাটানোর চালাকিটা ধরে ফেলবে। ধর্মান্ধতা থেকে বেরিয়ে ঘরের মলিন মুখে তাকিয়ে থাকা শিশুটার দিকে চেয়ে দেখবে এই ভক্তেরা। সেই আছে দিন প্রায় চলে এসেছে দোরগোড়ায়। আমি আপনি সাগ্রহে অপেক্ষা করছি সেই সুদিনে। আবার ফিরছি রাত 8টায় রাহুলের অ্যাটম বোমা নিয়ে, এক্স ফ্যাক্টরে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।